আসসালামু আলাইকুম। আমার এইচএসসি 25 ব্যাচের ছোটো ভাই বোনেরা, তোমরা হয়তো একটু টেনশন করছো ফিজিক্সের প্রিপারেশনটা কীভাবে নেবে। তোমাদের জন্য একটা সিকিউর একটা কম্প্যাক্ট সাজেশন এবং তুমি সিকিউর প্রিপারেশনটা আসলে কীভাবে নেবে আমি থিসিস করে তোমাদের জন্য উপস্থাপন করছি। খুব মনোযোগ সহকারে ভিডিওটা শোনো এবং এটা শোনার পরে আমি আমার ডিসক্রিপশন বক্সে সব প্লেলিস্ট দিয়ে রাখছি। তুমি ওয়ান শট সিকিউ, তুমি সবগুলো সিকিউ কীভাবে সলভ করবা, কীভাবে প্রিপারেশন নিবা, প্রত্যেকটা প্লেলিস্টে ওখানে গেলে তুমি পেয়ে যাবে। তো আসো আমি শুরু করছি। দেখো, আমি সবারকে একটা কথা বলবো যে তুমি ভেক্টর অধ্যায় থেকে অবশ্যই 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 তুমি প্রিপারেশন নিবে, ঠিক আছে? তো দেখো, এখানে কোন চারটা জিনিস তুমি মাথায় রাখবা, আমি তোমাকে একদম চারটাই বলে দিচ্ছি। নদী ও নৌকা সংক্রান্ত তোমাকে অবশ্যই পড়া লাগবে এবং নদী নৌকা সংক্রান্ত ক্লাস অলরেডি দেওয়া আছে, আমার ডিসক্রিপশন বক্সে যাও, সব পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে নদী ও নৌকা সংক্রান্ত অবশ্যই দেখবা। ডট গুণন ও ক্রস গুণন, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ভেক্টর ক্যালকুলাস, আপেক্ষিক বেগ, আর কিছু পড়া লাগবে না, আদার্স এটা আমরা বাদ দিলাম, ঠিক আছে? তাহলে এই যে চারটা টপিক তুমি সুন্দর করে দেখে যাবা। এখন এই চারটা টপিক তুমি কিভাবে দেখবা, ঠিক আছে? এটাও তোমাকে আমি সুন্দর করে থিসিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এটা ফাইনাল সাজেশন টাইপ গ। তো টাইপ গ থেকে তোমাকে আমি যা যা বলে দিচ্ছি তার বেশি বাইরে কিছু পড়া লাগবে না ভাইয়া, জাস্ট বিশ্বাস রাখো। আমি তোমাকে জাস্ট 5টা অধ্যায়ের অ্যানালাইসিস করে দিচ্ছি, এই 5টা অধ্যায় ভালো করে প্রিপারেশন নাও, তুমি 100% ফিজিক্সে আমি তোমাকে 5টা অধ্যায়ের যে থিসিস এবং 5টা অধ্যায়ের যে সাজেশন এবং 5টা অধ্যায়ের যে সূত্রগুলো বলে দিচ্ছি, তুমি জাস্ট এগুলোই পড়ো, এর বাইরে কিছু পড়া লাগবে না, 100% তুমি ফিজিক্সে প্লাস পাবে। তো আসো শুরু করি। দেখো, টাইপ বা নদী নৌকা যখন তুমি পড়াশোনা করতে যাবো তখন কিন্তু হচ্ছে সাঁতার ও লব্ধিবেগ সংক্রান্ত। লব্ধিবেগ অর্থাৎ লব্ধিবেগের সূত্র W=E² প্লাস 2UV cos আলফা, এটা খুব ভালো করে দেখবা, ঠিক আছে? উদ্দীপকের মাঝের দিক নির্ণয় সূত্র হচ্ছে ট্যান থিটা, তুমি খুব ভালো করে জানো, আমি এখন বলে আর সময় নষ্ট করবো না। বরাবর অপর পাড়ে পৌঁছাতে মধ্যবর্তী কোণ নির্ণয়, বরাবর অপর পাড়ে পৌঁছাতে মধ্যবর্তী কোণ নির্ণয়, cos আলফা মাইনাস U/V। নদীর দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয়, x=U + V cos আলফা টি বা y=D বা y=V sin আলফা টি। অর্থাৎ এটা নদীতে স্রোতের বেগ কত হবে, নদীর সমতল বরাবর লম্ব একক ভেক্টর। তো সমতল বরাবর লম্ব একক ভেক্টর অবশ্যই মাথায় রেখো। এসি বা বিসি বা সিডি মানে যে কোনো একটা বরাবর তোমাকে দূরত্ব অতিক্রম করতে বলবে, অবশ্যই মনোযোগ দিয়ে এগুলা পড়লে নদী নৌকার টাইপ নদী নৌকার চলে যাবে। এবার টাইপ ঘতে নদী নৌকাতে কি বলবে? টাইপ ঘতে নদী নৌকার একটা জিনিস তোমাকে বারবার বলবে যে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে পার হচ্ছে, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে পার হচ্ছে, এই জিনিসটা তুমি খুব ভালো করে দেখবা, ঠিক আছে? অর্থাৎ সাঁতারু আগে পার হতে পারছে কিনা, এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, কম দূরত্ব অতিক্রম করবে কিনা, কম দূরত্ব অতিক্রম করবে কিনা। দূরত্ব কিভাবে বের করবা? দূরত্ব মানে বেগ গুণ সময়, ঠিক আছে? তার মানে D= লব্ধিবেগ গুণ হচ্ছে সময়, এটা দিয়ে বের করবা। যদি নৌকার মাঝি ন্যূনতম সময় নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। এখানেও আবার দূরত্ব বের করতে বলেছে, তুমি সুন্দর করে দেখবা এবং এটা কিন্তু সব ক্লাস দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু সব কিছু দিয়ে রাখছি। স্রোতের প্রতিকূলে কোণ থাকলে কীভাবে পৌঁছাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো টাইপ গ। ডট গুণন ক্রস গুণনের টাইপ গ কেমন প্রশ্ন আসতে পারে? অবশ্যই লম্ব অভিক্ষেপ নির্ণয় তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এম এর মান কত হলে এরা পরস্পর লম্ব হবে, অমুকের মান কত হলে এরা পরস্পর লম্ব হবে, এই টাইপের কথাবার্তা কিন্তু তোমার কাছে চলে আসতে পারে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবে। এরপর আসো ভেক্টরদের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, অক্ষের সাথে কোণ নির্ণয় বা স্থানাঙ্ক থেকে বিভিন্ন মান থাকবে, সেখান থেকে তুমি ভেক্টরের মান নির্ণয় করে দেবা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ মানে আমরা জানি A.B মানে এবি কজ আলফা বলি বা এবি কজ থিটা বলি, যেটাই বলি না কেন, সেখান থেকে আলফা বা থিটার মানটা বের করা লাগবে। সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়, এটা করে ফেলবা। এরপরে আসো টাইপ ঘ। এখান থেকে কি আসতে পারে? টাইপ ঘ হচ্ছে ABC ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত কিনা সেটা প্রমাণ করতে বলতে পারে। তারপরে OP, PQ এবং OQ তিনটি একই সমতলে অবস্থিত কিনা সেটা, যে কোনো ভেক্টরের অবস্থান পরস্পর লম্ব হবে কিনা, এবং হচ্ছে উদ্দীপকের বিভিন্ন ত্রিভুজ থাকবে, সমকোণী ত্রিভুজ গঠন করেছে কিনা সেই শর্তটা মাথায় রাখবা। কার ক্ষেত্রফল বেশি হতে পারে সেটা বের করে দেখাবা। যা যা আছে সুন্দর করে দেখে নেবে, আমি তো পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর ভেক্টর ক্যালকুলাস থেকে যদি প্রশ্ন আসে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করা তোমাকে শেখা লাগবে। লম্ব দিকে একক ভেক্টর, এম এর মান কত হলে তা পরস্পর সলিনয়েডাল বা সংরক্ষণশীল বা হচ্ছে যে অঘূর্ণনশীল হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর এটা টাইপ ঘ। এটা একটু গ লেখা আছে, এটা টাইপ ঘ হবে। উদ্দীপকের যে কোনো ভেক্টর অঘূর্ণনশীল কিনা সেটা তুমি নির্বাচন করবে, বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা, মানে এখানেও তোমাকে হচ্ছে কার্ল নির্ণয় করা লাগবে। যে কোনো ভেক্টর সলিনয়েডাল বা সংরক্ষণশীল কিনা সেই শর্তটা তুমি দেখাবা। যে কোনো ভেক্টরের সাথে কালের ডাইভারজেন্স শূন্য হবে কিনা। আপেক্ষিক বেগের ক্ষেত্রে গাড়ির কোন কাজ ভিজবে সেটা মাথায় রাখবা। স্থির বাতাসে মানুষের লব্ধিবেগ মানে যে কোনো মানুষের লব্ধিবেগ বা স্থির বাতাসে বৃষ্টির সাথে একজন পর্যবেক্ষক বৃষ্টির বেগ কেমন পরিলক্ষণ করবে, দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি কত বেগে মানুষের শরীরে আঘাত করবে, ঠিক আছে? এরপরে মানুষের সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির বেগ সংক্রান্ত, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, সেগুলো তুমি ভালো করে দেখবা। আর বাসের ট্রাকের এবং বাসের সংক্রান্ত বাস। এবার টাইপ হতে কি? গাড়ির পেছনের সামনের কাজ ভিজবে কিনা, অবশ্যই বাতাস প্রবাহিত হওয়ার আগে পরে একইভাবে ছাতা ধরতে হবে কিনা নিজেকে রক্ষা করার জন্য। বায়ুপ্রবাহ গাড়ির গতির বিপরীত হলে পর্যবেক্ষককে একই দিকে বায়ু প্রবাহিত হলে যেভাবে বৃষ্টিতে বেগে পড়তে দেখতো সেই একইভাবে দেখবে কিনা, ঠিক আছে?
অর্থাৎ আপেক্ষিক বেগ এই কটা পড়লে ইনাফ, আর কিচ্ছু এখান থেকে পড়তে হবে না। এবার চলে আসো নিউটনের বলবিদ্যা। নিউটনের বলবিদ্যা থেকে তুমি অবশ্যই কোশ্চেন লিখবা, এখান থেকে কোশ্চেন কঠিন হয় না ভাই। আমি তোমাকে যে বলে দিচ্ছি, ব্যাংকিং কোণ নির্ণয়, ব্যাংকিং উচ্চতা, tan θ = v²/rg। এখান থেকে তোমাকে কি করতে হবে, এইচটা বের করা লাগবে, তাহলে d = v²/rg। ঠিক আছে, এটা মনে রাখবো অবশ্যই। কেন্দ্রমুখী বলের সূত্র তোমাকে জানতে হবে, এফসি মানে mv²/r। টর্ক নির্ণয় তুমি অবশ্যই করে যাবা। টর্ক নির্ণয় থেকে যে কোনো একটা প্রশ্ন পাবা, হয় কৌণিক ভরবেগ না রৈখিক ভরবেগ। জড়তার ভ্রামক তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে। 6 নম্বর সূত্র মনে রাখবা, সংঘর্ষের পরের বেগ বা শেষ বেগ বা চূড়ান্ত বেগ, সংঘর্ষের পরে যে মিলিত বেগ আছে সেটা বের করবা। ঠিক আছে, প্রতিক্রিয়া বল বা বাধাদানকারী বল, ঘর্ষণ বলের ক্ষেত্রে অবশ্যই যেটা থাকে বাধাদানকারী বল, সেটা অবশ্যই বের করবা। গতিশক্তি নির্ণয় = হাফ mv²। পর্যায়কাল নির্ণয় কোথা থেকে করবা, ওই যে কৌণিক বেগের ওখান থেকে। ঠিক আছে, যে আমরা জানি হচ্ছে যে ওমেগা = 2π/t, সো সেখান থেকে বের করলে হয়ে যাবে। সুতার টানের সূত্রটা কোথায়, কেন্দ্রমুখী বলে যে সূত্রটা তুমি পড়ছো, mr² ওমেগা, তার টি মানে mr² ওমেগা, ওখান থেকে বের করলে হবে। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, এ মানে v²r আর হচ্ছে এফসি mv²r। টাইপ ঘর জন্য নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, 100%। এটা মোট 20 বার আসছে, মানে 2015 থেকে আমরা যদি দেখি অ্যানালাইসিস করে, মোট 20 বার আসবে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। সংঘর্ষ স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে। জড়তার ভ্রামক থেকে অবশ্যই সুতার টান মানে বুঝতে পারছো কার সুতার টান বেশি, ওই একই সূত্র, কেন্দ্রমুখী বলের যে সূত্রটা আছে সেটা। টর্ক হচ্ছে তোমার হচ্ছে যে 2 বার আসছে, কৌণিক গতি বা পাখা কতবার ঘুরবে, ওই ঘোরার ব্যাপারটা ওই একই সূত্র, যেটা হচ্ছে আমি তোমাদের কেন্দ্রমুখী বলের সূত্র শিখেছি। চাকা থামানো সম্ভব কিনা, গতিশক্তির তুলনা, দুইটার মধ্যে গতিশক্তির তুলনা এবং কৌণিক ভরবেগের তুলনা, দ্যাটস ইট, আর কিছু পড়া লাগবে না। কাজ, ক্ষমতা, শক্তি, অবশ্যই ক্ষমতা নির্ণয়, কৃত কাজ, বিভব শক্তি, ঘুরে পড়ে এই 3 জিনিস বারবার আসছে। দেখো আমি সাল দিয়ে দিছি, 2024 সালে ঘুরে ফিরে আসছে ক্ষমতা, কৃত কাজ, বিভব। 23 আসছে আবারও কৃত কাজ, ক্ষমতা, ব্যয়িত শক্তি, স্প্রিং ধ্রুবক। তার মানে স্প্রিং ধ্রুবক খুবই গুরুত্বপূর্ণ। কৃত কাজ, অসক্ষমতা, গতিশক্তি, বিভব শক্তির n গুণ, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে যে কন্ডিশনগুলো আমরা পড়ে আসছি না, সেগুলো খুব ভালো করে পড়বা। প্রতিরোধকারী বলের ব্যাপারটা হচ্ছে যে আমি উপর থেকে ফেলে দিলাম, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে একটা পাথর ফেলে দিলাম, ওখানে একটা কাঁটা ছিল, কাঁটার উপর পড়ার পরে কাঁটাটা কতটুকু ভেতরে ঢুকছে এবং প্রতিরোধকারী বলটা কত, সেইটা। আচ্ছা, এরপরে দেখো 2021 ক্ষমতা থেকে সময় নির্ণয়, ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজ ওই বারবারই কাজ, ক্ষমতা, বিভব শক্তি, এর বাইরে ছাড়া অন্য কিছু নয়। আবার দেখো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, গোলকের মোট সূত্র, তারপর হচ্ছে গতির সমীকরণ দরকার নাই। এবার আসো টাইপ ঘ, কার কর্মদক্ষতা বেশি, কর্মদক্ষতা থেকে সময় নির্ণয়। তাহলে আমরা কি জানি, কর্মদক্ষতার সূত্র কি জানি বলো, আমরা জানি হচ্ছে যে ইটা পি = mgh/t, সবচেয়ে বেশি বলে ওই টি এর মানটা নির্ণয় করা লাগবে। কুয়া ও চৌবাচ্চা সংক্রান্ত থেকে আবার সময় নির্ণয়, কুয়া চৌবাচ্চা সংক্রান্ত খুব ভালো করে পড়ে যাবা। শক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন করেছে কিনা, কার ক্ষমতা বেশি সেটা ডিপেন্ড করতে চাই, ক্ষমতা থেকে সময় নির্ণয় করবা। আবার আনন্দ দল কৃত কাজ থেকে বিভিন্ন রকম একটা জায়গা থেকে গোলক ছেড়ে দিলে কোন গোলকটা আগে পৌঁছাবে, এই টাইপের কোশ্চেন তোমার কাছে চলে আসতে পারে। এরপরে ভাইয়া আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকে কি গ নাম্বারের জন্য শিশিরাঙ্ক নির্ণয়, সরাসরি বুদবুদের গভীরতা বা আয়তন নির্ণয়, গ্যাসের অণুর গতিশক্তি, আপেক্ষিক আর্দ্রতা জাস্ট নর্মাল, আর সিআরএমএস নির্ণয়। ঠিক আছে, আর টাইপ ঘর জন্য তুমি কি বলবা, টাইপ ঘর জন্য আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। এবার কন্ডিশন 3টা দিছি, সেদিন বৃষ্টি হবে কিনা, কোথায় বেশি স্বস্তি পাওয়া যাবে, এটা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, কোথায় বেশি আপেক্ষিক আর্দ্রতা হবে। দেখো এখানে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু নর্মাল হবে না, বিভিন্ন 4টা থেকে 5টা ডিগ্রি সেন্টিগ্রেডের মান থাকবে, সেখানে মিলিমিটার এইচ যে চাপ দেওয়া থাকবে, সব সময় মাথায় রাখতে হবে। এখানে জোড়া থাকবে, একটা ছোট রেপ আর একটা হচ্ছে বড় রেপটা বের করে নেওয়ার পরে কত পার্সেন্ট সেটা তোমাকে বের করতে হবে, আমি সব ক্লাসে দিয়ে রাখছি। আচ্ছা, হ্রদের গভীরতা কন্ডিশন, ডুবুরির দল মূল্যবান বস্তুর কাছে পৌঁছাতে পারবে কিনা, বা জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে, জলীয় বাষ্প উচ্চ থেকে নিম্ন দিকে প্রবাহিত হয়, সেটা কিন্তু সবচেয়ে বেশি আসতে পারে। এরপরে তুমি মহাকর্ষ অভিকর্ষ থেকে প্রিপারেশন যদি নাও, তাহলে মাথায় রাখবা যে কোনো অক্ষাংশে, মানে কোণে বুঝাইছি, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়, যে কোনো অক্ষাংশে মহাকর্ষীয় বিভব বা মহাকর্ষীয় প্রাবল্য সূত্র মাথায় রাখবা। কৃত্রিম উপগ্রহের বেগ বা পর্যায়কাল সবচেয়ে বেশি আসছে। আমি যদি তোমাকে সবচেয়ে এখানে বলি বেশি কোথায় আসছে, কৃত্রিম উপগ্রহের বেগ ও পর্যায়কাল সবচেয়ে বেশি আসছে ভাইয়া, এখান থেকে সবচেয়ে বেশি আসছে। মুক্তিবেগ নির্ণয় করবা, এই উচ্চতা এবং এই গভীরতায় জি এর মান সবচেয়ে বেশি, এটাও এসেছে। সো এটা কিন্তু ভুলভাল রাখা যাবে না। আরেকটা যদি অ্যানালাইসিস তোমাকে দিয়ে দিই, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, বেগ, পর্যায়কাল সরাসরি মুখস্থ রাখবা। কৃত্রিম উপগ্রহ স্থির মনে হবে কেন বা স্থির মনে হবে কিনা এটা মাথায় রাখবা। নিক্ষিপ্ত বস্তু পৃথিবীতে ফিরে আসবে কিনা, এটা মুক্তিবেগের ব্যাপার। কৃত্রিম উপগ্রহ ভূস্থির উপগ্রহ হবে কিনা, এটা কৃত্রিম উপগ্রহের অংশ। জি এর মানের পরিবর্তন হবে কিনা, এটা হচ্ছে এইচ উচ্চতা, এইচ গভীরতার ব্যাপার। জি এর মানের বিভিন্ন লেখচিত্র, জি এর মানে কিন্তু বিভিন্ন লেখচিত্র আছে, এইচ উচ্চতায় কোথায় কত মান, ঠিক আছে, নিচে কোথায় কত মান, এগুলো প্রত্যেকটা সুন্দর করে দেখে যাবা।
জি এর মানের বিভিন্ন লেখচিত্র, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ সূত্র আমরা সবাই জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি এম এম 1/r2 - 1/r1, এবং আহ্নিক গতির কারণে জি এর মানের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, মনে বিশ্বাস রাখো, প্রিপারেশনটা এভাবে গুছায় নাও। এখানে আমি 5টা এই যে চ্যাপ্টারে অ্যানালাইসিস দিচ্ছি, তুমি সুন্দর করে পিডিএফটা ডাউনলোড করো, করে বুঝে 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 যে সৃজনশীলগুলো তোমার কাছে আছে সেগুলো দেখো। আর আমি তো অলরেডি সব ক্লাস দিয়ে রাখছি, ওইখানে দেখো, প্লেলিস্টে সবগুলো পেয়ে যাবা। সকলের জন্য শুভকামনা রইল, খুব ভালো পরীক্ষা দাও, সকলের জন্য অনেক 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 দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।